নিশীথের নিঃসঙ্গ সমুদ্র জলে যেখানে ঢেউয়ের মাঝে প্রতিধ্বনিত হয় যুদ্ধের দামামা, ঠিক সেইখানে উত্তর লোহিত সাগরের গোধূলিতে ইতিহাসের আরেক অধ্যায় রচিত হল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী আঘাত হেনেছে আমেরিকান শক্তির প্রতীক বিমানবাহী রণতরী ট্রুম্যানের ছায়াতলে থাকা সরবরাহ জাহাজের বুকে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর গর্জন প্রতিশোধ। উত্তর লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটে চলল মরুর বুকে জমে থাকা প্রতিশোধের বারুদ নিয়ে। এই হামলার তপ্ত মুহূর্ত আসে এক আর্তনাদময় পটভূমিতে, যখন পেন্টাগন দাবি করে তারা এক ইয়েমেনি নেতাকে হত্যা করেছে দূর সাদার আকাশে আগুনের ফুলকি ছড়িয়ে। এটা এক ব্যতিক্রমী রাত্রি যেখানে সাহসী বিদ্রোহীরা নিজেদের অস্তিত্বের ঘোষণা দিয়েছে আগুনের অক্ষরে। ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরের বিশালতায় মার্কিন যুদ্ধজাহাজে চালায় এক সাহসী আক্রমণ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির ঘোষণা, বিদ্রোহী যোদ্ধারা ইউএসএস ট্রুম্যানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। কারণ গত কয়েক ঘন্টা ধরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌবাহিনীর অংশগ্রহণে ক্ষেপণাস্ত্র বাহিনী ও বিমান বাহিনী ঝাঁপিয়ে পড়েছে উত্তালে লোহিত সাগরের রণাঙ্গনে। একটি নয়, একাধিক যুদ্ধজাহাজের সংঘর্ষ। ক্ষেপণাস্ত্র ছুটে যায় শত্রুর বুক চিরে, ড্রোন উড়ে চলে হিমশীতল উদ্দেশ্যে। আর সেই রণতরী ট্রুম্যান, যার ছায়া পড়ে সমুদ্রপৃষ্ঠে, তাকেও চ্যালেঞ্জ জানানো হলো আকাশ ও সমুদ্রের আক্রমণের সমন্বয়ে। ঘন্টার পর ঘন্টা ধরে চলে এই নিখুঁত প্রতিশোধ। শত্রুরা অবরুদ্ধ, তারা চাইলেও আর আক্রমণ চালাতে পারেনি। সেই সময়ের জন্য প্রতিশোধ ছিল পূর্ণ। এবং আবারও ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী স্পষ্ট বার্তা দেয়, একই আঘাত, একই লক্ষ্য। আমেরিকান ট্রুম্যান ও তার সরবরাহ জাহাজকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় সামরিক অভিযান চালানো হয়। আকাশে তখনও বারুদের গন্ধ। এর আগে মিডিয়া রিপোর্টে জানা যায় সাদার হাফসিন পাড়ায় মার্কিন বোমা বর্ষণ হয়েছে। 4টি বিমান হামলা, 1জন নিহত, আরও কয়েকজন আহত। বলা হচ্ছে এই হামলা ইয়েমেনি বিদ্রোহীদের শক্ত ঘাঁটিতে চালানো হয়েছে। পেন্টাগনের ভাষায় এটি ছিল সফল। কিন্তু সফল কার কাছে? ইয়েমেনি বিদ্রোহীরা বলছে তাদের আঘাত হত্যা করেছে একজন নিরীহ বেসামরিককে। আরও বলছে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গাজার বুকে রচিত এক গণহত্যার ধারাবাহিকতা, যার নতুন ক্যানভাস এখন ইয়েমেন। এই হামলা বিনা শাস্তিতে যাবে না। ইয়েমেনি বিদ্রোহীরা এমন প্রতিশ্রুতি দিয়েছে এবং জানিয়েছে যে তারা মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করেই এর জবাব দেবে। সেই শপথ বাস্তবে পরিণত হলো। ক্ষেপণাস্ত্র ছুটে গেল, ড্রোন গর্জে উঠল, সমুদ্রের বুক চিরে প্রতিশোধের অগ্নি স্নান নামিয়ে আনলো মার্কিন যুদ্ধজাহাজের ওপর। মরুভূমির হাওয়া আর সমুদ্রের ঢেউ একসাথে উচ্চারণ করছে এক নাম, প্রতিশোধ। দক্ষিণ ইসরায়েলে আতঙ্ক, সাইরেনের আওয়াজ, বিমান হামলার সতর্কতা। আরেকটি বিস্ফোরণ, আরেকটি হুঙ্কার, আরেকটি আক্রমণ। গাজা উপত্যকা থেকে আছড়ে পড়া রকেট যেন এক উত্তাল সমুদ্রের ঢেউ পাগলপাড়াভাবে ছুটে আসে ইসরায়েলের বুকে। আশকেলন, আশদোদ, ইয়াভনে, লাচিশ, সমস্ত শহরগুলো যেন শিকারে পরিণত। গড় গড় করে বাজছে সাইরেন। মানুষ আতঙ্কিত, আশ্রয়ে ঢুকে পড়ছে। বুকে কাঁপন আর মনে ভয়। কি হতে যাচ্ছে কে জানে। দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজছে, যা গাজা থেকে কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় রকেট হামলা বলে মনে হচ্ছে। আশকেলন, আশদোদ, ইয়াভনে এবং লাচিশ অঞ্চলের অন্যান্য শহরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। হামাস আশদোদকে লক্ষ্য করে রকেট হামলার দায় স্বীকার করেছে। আইডিএফ জানিয়েছে যে ইসরায়েলের দিকে প্রায় 10টি রকেট ছোড়া হয়েছে, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। আশকেলনের রকেট আঘাতে 3 জন হালকা আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় দক্ষিণ ইসরায়েলের একাধিক সম্প্রদায়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে, যা গাজা উপত্যকা থেকে কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় রকেট হামলা। আশকেলন, আশদোদ, ইয়াভনে, সফেলা এবং লাচিশ অঞ্চলের অন্যান্য শহরে সাইরেন বাজানো হয়েছে, যার ফলে বাসিন্দারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আইডিএফ জানিয়েছে যে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশকারী প্রায় 10টি রকেট শনাক্ত করা হয়েছে এবং বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয়েছে। হামাস আশদোদ এবং আশকেলন শহর লক্ষ্য করে রকেট হামলার দায় স্বীকার করেছে। জানা গেছে গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর আল বালা থেকে রকেটগুলোর নিক্ষেপ করা হয়েছে, যেখানে ইসরায়েলি স্থলবাহিনী এখনও অভিযান পরিচালনা করেনি।
ম্যাগেন ডেভিড আদমের মহাপরিচালক এলি বিন বলেছেন, আশকেলনের রকেট হামলার স্থানে 3 জন সামান্য আহত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে উপকূলীয় ছিটমহলে আইডিএফ অভিযান জোরদার করার পর গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী মোরাক করিডোরের কাছে বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলা এবং খান ইউনিসের দক্ষিণ পশ্চিমে কিজান রাশওয়ান এলাকায় কৃষি জমি বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে গাজা উপত্যকা থেকে হামাস বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করার পর অধিকৃত অঞ্চলের বেশ কয়েকটি শহরে সাইরেন বাজানো হয়েছে। হামাস প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধের জবাবে আমরা অধিকৃত আশদোদ শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি। অনলাইনে ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা যাচ্ছে যে অধিকৃত আশকেলন শহরে রকেটগুলি পড়েছে। আশকেলনে কমপক্ষে একটি রকেট আঘাতের খবর পাওয়া গেছে, যার ফলে একটি রাস্তা এবং বেশ কয়েকটি পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশের গর্জন, মরুভূমির প্রতিধ্বনি, আরব ভূমিতে যেন বাজতে চলেছে যুদ্ধের সুর। মার্কিন ইরান সংঘর্ষ কি এখনই হতে পারে? ইতিহাসের পাতায় আরেকটি নাটকীয় অধ্যায় যোগ হতে চলেছে কি? এই মুহূর্তে তেহরান তার এক বিশাল বিস্ময়ের ছাঁপি খুলে দিয়েছে। চমকে উঠেছে গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেন, তখন ইরান তার জবাব দিতে দেরি করেনি। এক চুপি চুপি কিন্তু ঐতিহাসিক মুহূর্তে তারা রাডার স্থাপন করে ফেলেছে। আর ঠিক সেই সময়ে ক্যামেরায় ধরা পড়ে ভয়ঙ্কর দৃশ্য। আইআরজিসি পারস্য উপসাগর এবং তাবরিজের কাছে গাদির রাডার সিস্টেম বসিয়ে দিয়েছে। এ যেন তলোয়ার আর ঢালের মুখোমুখি অবস্থা। একদিকে ট্রাম্পের শ্বাসরোধকারী হুমকি, অন্যদিকে তেহরানের নিঃশব্দ প্রস্তুতি। আসন্ন যুদ্ধের পূর্বাভাস যেন ঘনিয়ে আসছে। বুলগেরিয়ান মিলিটারি.কম রিপোর্ট করছে, সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গুগল ম্যাপ ও গুগল আর্থের স্যাটেলাইট ছবি বলছে, তাবরিজ এবং উপসাগরীয় উপকূলে গাদির সিস্টেম স্থাপন নিশ্চিত। এই গাদির রাডার শুধু প্রযুক্তি নয়, ইরানের আত্মরক্ষার প্রতীক। স্টিলথ যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি ছোট ইউএভি, কিছুই গোপন থাকে না এর চোখ থেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে 1100 কিলোমিটার দূর থেকে, আর বিমান 600 কিলোমিটার দূরের শব্দও শুনতে পায় এই দানবীয় রাডার। আর উচ্চতা 300 কিলোমিটার পর্যন্ত নজরে রাখে প্রতিটি সম্ভাব্য আক্রমণ। ইলেকট্রনিক যুদ্ধ। আইআরজিসি বলে, আমাদের রাডার সহজে ভাঙে না, হারায় না সংকেত, তাকে পরাজিত করা কঠিন। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর যেন এক বিন্দুতে। তেহরানের শির দাঁড়া যেন আরও শক্ত হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান যেভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তাতে মাথা ব্যথা বেড়েছে ওয়াশিংটন এবং তেল আবিব, দুই শক্তিধর রাজধানীতেই। এই নাটকের পটভূমিতে নতুন মোড়। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে, যেখান থেকে কয়েক মিনিটেই ইরান বা ইয়েমেনে বোমা বর্ষণ সম্ভব। আরও জানা গেছে, C-17 কার্গো বিমানের বিশাল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানি স্থাপনায় আঘাত আসবে। এই মুহূর্তে যেন টাইমার শুরু হয়ে গেছে। একটা ভুল বোতাম চাপলেই ধ্বংসের সুর বাজবে। আর যদি সংঘর্ষ বাঁধে, তবে তা শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের ভাগ্যকে নাড়িয়ে দেবে। এ যেন এক মহারণের প্রতীক্ষা। এক পাশে আমেরিকার প্রযুক্তি ও আগ্রাসন, অন্য পাশে তেহরানের গর্ব আর প্রতিরোধ। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আরেকবার দাউ দাউ আগুনের ছায়া, নাকি শেষ মুহূর্তে আসবে কূটনীতির করুণাময় হাত? শুধু সময় বলে দেবে যুদ্ধের এই খেলা শেষ পর্যন্ত কার ঘরে তুলে দেবে বিজয়ের পতাকা। একটি জাতি কথা বলছে, তার ভাষা আতঙ্ক নয়, আত্মবিশ্বাস। ইরান দাঁড়িয়ে আছে এক বিপুল সগর্ব উচ্চতায়। তার প্রতিটি শব্দ যেন পাহাড়ের মতো অটল, আর প্রতিটি হুঁশিয়ারি যেন মরুভূমির ঝড়, অদৃশ্য কিন্তু ধ্বংসাত্মক। তেহরান এখন আর শুধু উচ্চারণ করছে না, সে ঘোষণা দিচ্ছে। ইরান উন্নত নতুন অস্ত্রের গর্ব করে, একটি বাক্য যার গভীরে আছে এক মহাশক্তির আত্মঘোষণা। আর এই ঘোষণার ভাষ্যকার তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী।
তেহরান দাবি করেছে যে তার বিমান প্রতিরক্ষা ইসরায়েল এবং পশ্চিমাদের অবাক করে দিতে পারে। একটি চ্যালেঞ্জ, এক চিত্রনাট্য যেটি লেখা হচ্ছে মিসাইল ও রাডারের অক্ষরে। এটি শুধুই প্রতিরক্ষা নয়, এটি আস্থার প্রতিমূর্তি। যে কোনো হুমকি মোকাবেলায় ইরান সকল ক্ষেত্রে 100% প্রস্তুত। শব্দগুলো যেন ফুটবলের মাঠে শেষ মিনিটে গোল লাইন রক্ষা করা এক অভিজাত ডিফেন্ডারের কণ্ঠে উচ্চারিত অঙ্গীকার। বিমান প্রতিরক্ষা কমান্ডার যখন বললেন তেহরানের শত্রুদের আক্রমণ করলে অকল্পনীয় বিস্ময়ের মুখে পড়তে হবে, তখন তা কেবল কূটনৈতিক হুঁশিয়ারি নয়, বরং ইতিহাসকে নতুন করে লিখে দেওয়ার এক ঘোষণা। জেনারেল সাবাহি ফার্দ পশ্চিমাদের দাবি প্রত্যাখ্যান করেছেন যে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। তিনি যেন সেই কোচ যিনি সমালোচনার জবাব দেন মাঠে ফলাফলের ভাষায়। তিনি বলেন বিমান প্রতিরক্ষা বাহিনী আগের চেয়ে আরও শক্তিশালী এবং আরও প্রস্তুত। এ যেন এক স্ট্রাইকারের পুনর্জাগরণ যে আবার উঠে দাঁড়ায় আরও নিখুঁত, আরও ধ্বংসাত্মক হয়ে। সাবাহি ফার্দ জোর দিয়ে বলেছেন যে ইরানি বাহিনী সর্বদা যুদ্ধ প্রস্তুতি বজায় রাখে। তিনি দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে ইরান যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় 100% প্রস্তুত। তার কণ্ঠে নেই সংশয়, আছে প্রমাণের আত্মবিশ্বাস। ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে শক্তিশালী বিমান প্রতিরক্ষা বাহিনী, যুদ্ধ প্রস্তুতির দিক থেকে আগের চেয়ে বেশি প্রস্তুত। এটা আর কোনো অনুমান নয়, এটি বাস্তবের পর্দায় নির্মিত এক বীর গাঁথা। এগুলি অনস্বীকার্য সত্য এবং আমাদের সশস্ত্র বাহিনী যে ক্ষমতা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে দেশীয়। আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তার কারণে আমাদের সরঞ্জামগুলি আরও উন্নত হয়েছে। অতএব আমরা যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। শত্রুর চোখে চোখ রেখে বলা এই ভাষা আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সকল দিক থেকে প্রস্তুত এবং শত্রুদের যে কোনো পদক্ষেপ তাদের উপরই প্রতিহত করবে। এ যেন এক কাউন্টার অ্যাটাক, নীরব কিন্তু নিশ্চিত। জেনারেল সতর্ক করে দিয়েছেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল গণনার চূড়ান্ত জবাব দেওয়া হবে। একটি মিসপাস, একটি ভুল সিদ্ধান্ত আর প্রতিপক্ষ গোল করে যায়। জেনারেল জানান সুযোগ পেলে তারা থামবে না। তিনি বলেন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেশীয় এবং ক্রমাগত উন্নতি হচ্ছে। ইরানের সেনাবাহিনী এই মাসে প্রতিরক্ষা খাতকে নতুন উন্নত অস্ত্র দিয়ে সজ্জিত করেছে। ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ এক লিগ ডার্বির মতো, পুরনো শত্রুতা, নতুন উত্তাপ। রাষ্ট্রপতি ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন যে যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর না করে তবে বোমা বর্ষণ করা হবে। এ এক রেড কার্ডের হুমকি, কিন্তু প্রতিপক্ষ মাথা নিচু করে না। ইরান চাপের মুখে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং পরোক্ষ আলোচনার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই ইরানকে পারমাণবিক শক্তি হতে বাধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তেহরান বল ধরে রেখেছে, সামনে এগিয়ে যাচ্ছে আর এক শটের অপেক্ষা। ম্যাচ চলছেই। রাতের স্তব্ধতায় এক অজানা আগুনের আগমনী সুর বাজে। মরুপ্রান্তরে নিঃশব্দে শ্বাস ফেলে ইতিহাস, আর এক অবোধ প্রতিজ্ঞায় উদিত হয় তেহরান। এখানে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে আসীন এক শীর্ষ কর্মকর্তা উচ্চারণ করলেন এমন শব্দ যা ভবিষ্যতের শিরা উপশিরায় রক্তের মতো প্রবাহিত হবে। মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিঃশব্দ দৃঢ়তার প্রতীক। তিনি বললেন ইরান যুদ্ধ শুরু করবে না, না, আগুন জ্বালানোর অভিপ্রায় নয় আমাদের, কিন্তু হে আক্রমণকারী, তুমি যদি চুপি চুপি আগুনে ঢেলে দাও আমাদের মাটিতে, তবে তার উত্তরে আসবে ঝড়, দহন হবে তীব্র, প্রতিক্রিয়া হবে অনিবার্য। তিনি ঘোষণা করলেন ইরানের কৌশল স্বপ্ন দেখার, স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার, নিজের স্বার্থ রক্ষায় অটল থাকা, প্রতিটি পদক্ষেপে সাবলীল অগ্রযাত্রা নিশ্চিত করা, এই তার রাষ্ট্র দর্শনের ভিত্তি। তার এই ঘোষণায় ধ্বনিত হলো এক বেদনা ঘন সত্য, ইরান যুদ্ধ চায় না, তবে দমন পীড়নের বিরুদ্ধে মাথা নত করবে না। ইরানের প্রতি ট্রাম্পের 12 মার্চের চিঠি সম্পর্কে শীর্ষ জেনারেল উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কাছ থেকে উপযুক্ত প্রতিক্রিয়া পেয়েছেন। তিনি বলেন ইরানের প্রতিক্রিয়া এই নীতির উপর ভিত্তি করে তৈরি যে ইরান যুদ্ধের প্ররোচনাকারী নয়, বরং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে।
জেনারেল বাকেরি পুনর্ব্যক্ত করেছেন যে ইরান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, পারমাণবিক অস্ত্র চাইছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় অংশ নেবে না। তবে নেতার প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে যে অতীতের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে অবিশ্বস্ত পক্ষ ছিল এবং আমেরিকার ওপর কোনো আস্থা অবশিষ্ট নেই তিনি উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্রের একমাত্র কৌশল হলো তার স্বার্থ রক্ষা করা, অগ্রগতি অনুসরণ করা এবং তার কাঙ্ক্ষিত দিগন্তের দিকে এগিয়ে যাওয়া। জেনারেল বাকেরি শত্রুর দুর্বলতার দিকেও ইঙ্গিত করে বলেছেন যে ট্রু প্রমিস অপারেশনের মাধ্যমে ইরান ইসরায়েলি সরকারের ক্ষমতা এবং দুর্বলতাগুলির পুরোপুরি পরীক্ষা করেছে। আমরা অতীতের অভিজ্ঞতা, আমাদের শক্তি এবং দুর্বলতাগুলির বিশ্লেষণ এবং নেতার নির্দেশের উপর ভিত্তি করে সশস্ত্র বাহিনীর জন্য পরিকল্পনা সাবধানে প্রণয়ন করেছি, তিনি আরও যোগ করেন। বাকেরি গাজা উপত্যকা ইসরায়েলি অপরাধ এবং বর্বরতার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির নীরবতা এবং দ্বিমুখী নীতির নিন্দা করেছেন। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির দৃঢ় সমর্থনে ইহুদিবাদী সরকার কর্তৃক গাজা ও লেবাননে নিরীহ মানুষ হত্যা এবং তাদের ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রয়েছে। তিনি বলেন, এ এক যুদ্ধের প্রাক্কাল, মাঠে এখনো বাঁশি বাজেনি, কিন্তু খেলোয়াড়েরা প্রস্তুত। তেহরান যেন বলছে, আমরা শুরু করব না, কিন্তু যদি শুরু করো তুমি, তবে শেষটা লিখবই আগুন, আর সাক্ষী থাকবে ইতিহাস। নীরবতা যেন এক পূর্বাভাস, ঝড় আসন্ন। মধ্যপ্রাচ্যের আকাশে জমেছে যুদ্ধের ঘন কালো মেঘ, আর তার বুক চিরে এবার মুখ খুললেন ইরানের মেজর জেনারেল হোসেন সালামি। এক কণ্ঠ যা উত্তাল করে দিল ভূ রাজনীতির মঞ্চ, যেন এক দুরন্ত অমোঘ বাঁশির শব্দ, যার প্রতিধ্বনি পৌঁছে গেল হোয়াইট হাউস থেকে তেল আবিব অবধি। আমরা কখনো পিছু হটব না, এ এক প্রতিজ্ঞা, এক প্রতিশ্রুতি, এক চ্যালেঞ্জ। আইআরজিসি প্রধানের এ ঘোষণায় কেঁপে উঠেছে কূটনীতির প্রাসাদ। তার চোখে আগুন, কণ্ঠে বজ্র এবং হৃদয়ে যেন মাটির গভীর থেকে উঠে আসা জাতীয় আত্মার স্পন্দন। নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠকের পূর্বক্ষণে এই সতর্কবার্তা যেন এক অদৃশ্য মোহরা, একটি বোমা যা শব্দ ছাড়াই বিস্ফোরণ ঘটায়। সালামির মুখে উচ্চারিত প্রতিটি শব্দ যেন এক একটি ক্ষেপণাস্ত্র, যা ছুটে যায় প্রতিপক্ষের মনস্তত্ত্বে। সত্য প্রতিশ্রুতি ছিল শুধুই একটি প্রদর্শনী। সালামির কণ্ঠে গর্ব, দৃঢ়তা আর হুমকির এক জটিল মিশ্রণ। তিনি তেল আবিবকে উপহাস করেন, ইসরায়েলের স্বার্থ আমাদের নাগালের মধ্যে, যেন ফুটবলের মাঠে বিপক্ষ দলের ডিফেন্স ভেদ করে এগিয়ে যাওয়া এক ফ্রি কিক, যার গন্তব্য নিশ্চিত জাল। ট্রাম্প যদি ভাবেন তিনি অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানকে চাপ দিতে পারবেন, তাহলে ভুল করছেন। সালামি তাঁর জবাব দেন ইতিহাসের মতো নিশ্চিত ভাষায়, ইরান কখনো হুমকির কাছে পিছু হটবে না। তিনি বলেন, আমরা যুদ্ধ করব না, তবে যদি কেউ চাপ দেয় আমরা সম্পূর্ণ প্রস্তুত। এ যেন মাঠের কোণ থেকে উঠে আসা এক লং রেঞ্জ শট, সরাসরি গোলপোস্টের দিকে ধাবমান। হুমকি দিলে এক পাও পিছু হটব না। তিনি বলেন, শত্রু আমাদেরকে সংঘাত ও আত্মসমর্পণের মধ্যে বেছে নিতে বাধ্য করেছে। এ এক হৃদয় বিদারক ডাইলেমা, যেখানে জাতীয় আত্মমর্যাদার বাজি ধরা হয়েছে ইতিহাসের ফ্রেমে। ইরানের এলিট ফোর্সের ভাষ্য, ইসরায়েল এখন দুর্বল, কারণ এর স্বার্থ ইরানের নাগালের মধ্যেই রয়ে গেছে। এ যেন এক সতর্ক সংকেত, এক প্রাকৃতিক দুর্যোগের আগমনী রাগ। আমরা যুদ্ধ নিয়ে চিন্তিত নই, আমরা যুদ্ধ শুরু করব না, কিন্তু আমরা প্রস্তুত। শত্রুর মনস্তাত্ত্বিক কিংবা সামরিক যে কোনো কৌশলের জন্যই আমরা প্রস্তুত, তবে শত্রুর মুখোমুখি হলে আমরা এক পাও পিছাবো না। এই প্রতিরোধের ভাষা যেন ফুটবলের রক্ষণভাগের এক অটল দেয়াল, যার পেছনে পড়ে আছে জাতীয় আত্মার শক্তি। আমরা শত্রুকে পরাস্ত করার জ্ঞান, সূত্র এবং ক্ষমতা অর্জন করেছি। আমাদের অস্ত্র, আমাদের সরঞ্জাম সবখানেই তার ছোঁয়া আছে। আমরা শত্রুর কাছে পৌঁছাতে এবং টার্গেট করতে সক্ষম, এবং আমরা প্রস্তুত আমাদের প্রকৃত ক্ষমতা দেখাতে। সত্য প্রতিশ্রুতি 1 ও 2 ছিল সেই মোহরা, যেখানে 581টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আছড়ে পড়ে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রোপচারের নির্ভুলতা দিয়ে সাজানো ছিল এই হামলা। সালামির কণ্ঠে ছিল এক অতুলনীয় আত্মবিশ্বাস, আমরা আমাদের ক্ষমতার কেবল একটি অংশ ব্যবহার করেছি। এমন সময়ে এই বার্তা এসেছে যখন ট্রাম্প অঞ্চল জুড়ে সামরিক মোতায়েন বাড়াচ্ছে। 30 মার্চ ট্রাম্প হুমকি দেন, যদি পারমাণবিক চুক্তি না হয় তবে ইরানে বোমা ফেলা হবে। সঙ্গে হুঁশিয়ারি, আগের মেয়াদের মতোই দ্বিতীয় শুল্ক আসবে আবার।
কিন্তু ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্পের সঙ্গে সরাসরি পরমাণু আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ডিয়েগো গার্সিয়াতে ইতিমধ্যেই 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। পেন্টাগন USS ট্রুম্যানের মেয়াদ বাড়িয়েছে আর USS ভিনসনকে রুট পরিবর্তন করে পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে। অপেক্ষা থেমে আছে অচেনা এক বাঁকের আগমনের প্রতীক্ষায়। ইতিহাস যেন নিঃশ্বাস ধরে রেখেছে। কবে যে আকাশ ফাটবে, কবে যে রণভেরি বাজবে। মঞ্চ সাজানো, চরিত্ররা একে একে প্রবেশ করছে এবং এবার সংলাপ ছড়িয়ে পড়ছে রাজনীতির প্রাচীন অমীমাংসিত অরণ্যে। তেহরান, অগ্নিগর্ভ শহর, সতর্ক করেছে তার প্রতিবেশীদের এই ভূমি যেন বহন না করে আগুনের ডানাপ্রাপ্ত বার্তাবাহককে। পারস্য উপসাগরের বাতাস যেন কাঁপছে শঙ্কায়। তেল সমৃদ্ধ এই অঞ্চল, যার শান্তি নির্ভর করে স্থিতিশীল পরিবহন ব্যবস্থার উপর, আজ দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার মুখোমুখি। এদিকে আলোচনার দাবি জানিয়ে বসেছেন সেই পরিচিত কণ্ঠ ডোনাল্ড ট্রাম্প, সরাসরি আত্মবিশ্বাসী। অথচ তেহরানের প্রতিধ্বনি এসেছে ধৈর্যের ছায়ায় ঢাকা, কূটনৈতিক পরোক্ষতায় মোড়ানো, দীর্ঘদিনের বিশ্বস্ত মধ্যস্থতাকারী ওমানের ছায়ায়। তারা আলোচনা টেবিলে ফিরতে চায়, তবে প্রতিপক্ষের চক্ষু রক্তবর্ণ না হলে। একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এই পরোক্ষ আলোচনা ওয়াশিংটনের রাজনৈতিক আন্তরিকতার পরিমাপ করার সুযোগ তৈরি করে। হ্যাঁ, পথটি মসৃণ নয়, তবে বার্তা অনুকূল হলে সংলাপ শুরু হতে পারে শিগগিরই। তেহরানের আরেক মুখপাত্র স্পষ্ট করে দিয়েছেন ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইন, এই রাষ্ট্রগুলো যদি মার্কিন বাহিনীকে তাদের আকাশসীমা বা মাটি ব্যবহার করতে দেয়, তবে তারা ইরানের চোখে পরিণত হবে শত্রুতে। এ ধরনের পদক্ষেপ মারাত্মক পরিণতি ডেকে আনবে, এমনই হুঁশিয়ারি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইতোমধ্যে দেশটির সশস্ত্র বাহিনীকে দিয়েছেন সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। এমন পটভূমিতে গাজা ও লেবাননের আগুন, ইয়েমেনের বারুদের গন্ধ, সিরিয়ার শাসন পরিবর্তনের চেষ্টা এবং ইরান ইসরায়েল সংঘর্ষের শঙ্কায় দাউ দাউ করে জ্বলছে উত্তেজনার দাবানল। আর এই সব কিছুর পেছনে দাঁড়িয়ে ট্রাম্পের হুমকি যেন সবকিছুর ওপর ছড়ানো এক ভয়ানক ছায়া। রয়টার্স জানায় ইরানের সতর্কবার্তার বিষয়ে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন সরকারের মুখপাত্র মন্তব্যের জন্য জানানো অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই ধরনের কোনো সতর্কতা জানানো হয়েছে কিনা তা তাদের জানা নেই, তবে অন্য চ্যানেলেও এ ধরনের বার্তা দেওয়া যায়। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে কুয়েত ইরানকে আশ্বস্ত করেছে যে তারা তাদের মাটি থেকে অন্য কোনো দেশের প্রতি আক্রমণাত্মক পদক্ষেপ পরিচালনার বিষয়টি মেনে নেবে না। ইরানের মিত্র রাশিয়া বৃহস্পতিবার বলেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি অগ্রহণযোগ্য। পরদিন শুক্রবার তারা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানায়। শেষে ইতিহাসের ক্যানভাসে রং তুলছে এক দুর্দান্ত অনিশ্চয়তা। খেলার মাঠ নয়, এ যুদ্ধের মাঠ। এখানে গোল নেই, আছে পরমাণু। এখানে রেফারি নেই, আছে হুমকি আর জবাব। আর পেছনে অপেক্ষায় দাঁড়িয়ে আছে বিশ্ব, জানতে চায় পরবর্তী বাঁশি কখন বাজবে, কাকে দেখাবে লাল কার্ড। এখন চোখ উপসাগরের দিকে, গ্যালারিতে বসে সারা দুনিয়া, আর খেলোয়াড়রা তারা নিজেদের ভাগ্য লিখছে খামেনির চোখে, ট্রাম্পের টুইটে আর রণাঙ্গনের ছায়ায়। শান্ত জলরাশি যেন এখন উত্তাল হয়ে উঠেছে যুদ্ধের পদধ্বনিতে। আকাশে ভেসে বেড়ায় অদৃশ্য ভয়, আর তার নাম B-2 স্টিলথ বোমারু বিমান। ডোনাল্ড ট্রাম্প লিখে চলেছেন ইতিহাসের এক নতুন চিত্রনাট্য, এক কাহিনী যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিটি বিমান, প্রতিটি রণতরী এক একটি শব্দহীন হুঙ্কার। তৃতীয় বিশ্বযুদ্ধ প্রশ্নটা এখন আর শুধু কল্পনায় নয়, যেন বাস্তবের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প একবারই নিজের কায়দায় নাটকীয়তা আর ধমক দিয়ে সাজিয়েছেন নতুন কৌশলের পটভূমি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে এতদিন জলের উপর প্রতিচ্ছবি পড়ে সূর্যের, আজ সেখানে পড়ছে বোমার ছায়া। ডিয়েগো গার্সিয়া নামটা আজ কেবল একটি দ্বীপ নয়, সেটি এখন যুদ্ধের সজাগ চোখ, শান্তির মধ্যকার স্নায়ুযুদ্ধের নতুন ফোকাল পয়েন্ট। সেই দ্বীপের রানওয়েতে 6টি B-2 বোমারু বিমান, না
তারা শুধু দাঁড়িয়ে নেই, তারা চুপচাপ দাঁড়িয়ে থাকা এক একটি বজ্রগর্জন, যারা যখন আকাশে ডানা মেলে তখনই ঘুম হারায় শত্রুপক্ষ। বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান মাত্র 20টি রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। এদের 6টি এখন ভারত মহাসাগরের মাঝখানে। 30% এটা সংখ্যা নয়, এটা সংকেত, একটি সাহসী নির্ভীক বার্তা, যে বার্তায় লেখা আছে প্রস্তুত হও, কারণ আমরা তো হয়েই আছি। এই মোতায়েন শুরু হয় যখন বিশ্ব তাকিয়েছিল ট্রাম্পের আরেক পদক্ষেপের দিকে, পারস্পরিক শুল্ক আরোপ, বিশ্ব অর্থনীতিকে তোলপাড় করে দেয়া এক চাল। বিশ্ব ভাবছিল এটাই বড় খবর, অথচ পেছনে পেন্টাগন তৈরি করছিল ইতিহাসের সবচেয়ে নিঃশব্দ এবং সবচেয়ে বড় বিমান মোতায়েন। সেটা ছিল এক নিঃশব্দ বজ্রপাত। কিন্তু প্রশ্ন আসে, এত সব কেন? ইয়েমেনের হুথিরা বিদ্রোহীদের দমন করতে? বিশেষজ্ঞরা বলেন তাহলে তো 2টি বোমারই যথেষ্ট, বাকি 4টি কেন? কেন পুরো রণতরী বহর একসঙ্গে চলেছে? এই প্রশ্নের জবাবে উত্তর নেই, কিন্তু ইঙ্গিত আছে। সেই ইঙ্গিত বলে এই মোতায়েনের টার্গেট কেবল হুথি নয়, এই নিশানা আরো বড়, আরো গভীর। হয়তো ইরান কিংবা চীন কিংবা দুজনেই, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, কিন্তু তার ছায়া এখন স্পষ্ট। আর বিমানবাহী রণতরী একটি ছিল, এখন 3টি হবে। 2টি ভারত মহাসাগরে, একটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে। USS নিমেটস এগিয়ে যাবে দক্ষিণ চীন সাগরের দিকে। এ যেন দাবার বোর্ডে রাজার চারপাশ ঘিরে ফেলা খুঁটি, যেখানে একবারই বলার সুযোগ থাকে চেকমেট আসছে। পেন্টাগনের মুখপাত্র জানালেন অতিরিক্ত স্কোয়াড্রন, আরও বিমান সম্পদ মোতায়েন করা হবে। এটা প্রতিরক্ষা জোরদার করার পদক্ষেপ, তবে নাম নিলেই না কেউ, না ইরান, না হুথি, না অন্য কোনো রাষ্ট্র। কিন্তু ইতিহাস বলছে যখন এত বড় প্রস্তুতি নেওয়া হয়, সেটা কেবল হুথির জন্য নয়, সেটা হয় বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য বদলে দিতে। আর ট্রাম্প, তিনি নিজেই ঘোষণা দিলেন ট্রুথ সোশ্যালে, আমাদের জাহাজে গুলি ছুড়ো না, তাহলে আমরাও থামবো, না হলে আসল যন্ত্রণা এখনো আসেনি। এ যেন এক নেতার হুঙ্কার, এক যোদ্ধার ঘোষণা, শুধু শব্দ নয়, এ যেন রণভেরি, যা শত্রুর বুকে কাঁপন তোলে। আজ ইতিহাস থেকে দাঁড়িয়েছে এক নিঃশব্দ সন্ধিক্ষণে, যেখানে প্রতিটি বিমান, প্রতিটি জাহাজ, প্রতিটি পোস্ট এক একটি যুদ্ধের পূর্বাভাস। আর তার পরিচালক মার্কিন রাজনীতির চেনা মুখ ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবের আকাশে যেন আগুনের নাচ, আকাশ ছিঁড়ে হুথি বিদ্রোহীদের বজ্রাঘাত। ইসরায়েল, যার আকাশে সতর্ক প্রহরীর চোখ, যার প্রযুক্তি বিশ্বের সেরা, সেই আকাশেই ঢুকে পড়ে এক অনাহুত আগন্তুক। পূর্ব দিক থেকে ছুটে আসে একটি ড্রোন, IDF সেটিকে ঠেকিয়ে দেয় মৃত সাগরের বুকে, কিন্তু প্রতিক্রিয়া আরও দ্রুত। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়ে দেয়, হ্যাঁ, আমরাই করেছি এই সাহসী অভিযান। তাদের দাবি, তারা টার্গেট করেছে তেল আবিব এলাকার একটি সামরিক স্থাপনা। এই হামলা ছিল সুনির্দিষ্ট, পরিকল্পিত, প্রতীকী। এটি ছিল এক প্রতিশোধ, এক প্রতিবাদ, এক বার্তা, যেন তারা বলছে আমরাও আছি এবং আমরা চুপ করে নিই। সন্ধ্যায় যখন শহর আলোয় ঝলমল করছে, ঠিক তখনই ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের বিবৃতি প্রকাশ করে। তারা থামেনি এখানেই, তারা দাবি করে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন, যার নাম জায়ান্ট শার্ক F-360, সেই উচ্চাকাঙ্ক্ষী যন্ত্রটিকে তারা আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে। সাদা প্রদেশ, উত্তর ইয়েমেনের কঠিন শুষ্ক ভূমি, সেখানেই আঘাত হানে ইয়েমেনি বিদ্রোহীদের ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। একটি নির্ভুল হিট, এক একটি ইঞ্চিতে মাপা প্রতিশোধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির ঘোষণা, ড্রোন বাহিনী একটি ইয়াফা ড্রোন দিয়ে দখলকৃত ইয়াফা এলাকায় একটি ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি জায়ান্ট শার্ক F-360 গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি ইয়েমেনের উত্তর সাদা গভর্নরেটে অভিযান চালানোর সময় ধরা পড়ে। দেশীয়ভাবে তৈরি একটি ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়। এটি কেবল একটি যান্ত্রিক সাফল্য নয়, এটা এক মনস্তাত্ত্বিক জয়, যেখানে প্রমাণ হয় তারা কেবল প্রতিক্রিয়া নয়, তারা নিজের ছন্দে খেলছে যুদ্ধের খেলা। ইয়েমেনি যোদ্ধারা প্রতিজ্ঞা করে, আমরা থামবো না যতক্ষণ না গাজার অবরোধ শেষ হয়। এটা শুধুই রাজনৈতিক বিবৃতি নয়, এ যেন এক যুদ্ধের শপথ, যেখানে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হয়ে উঠেছে এক আন্দোলনের প্রতীক। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফুটেজ প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দেখা যায় মার্কিন সেন্টকম পশ্চিম ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পর প্রাথমিকভাবে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করে ইয়েমেনি বিদ্রোহীরা। তবে গত মাসে তেল আবিব যুদ্ধবিরতি ভঙ্গ করার পর তারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে আবার হামলা শুরু করে।
সকল স্বাধীন মানুষকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। ইস্যুটি নিয়ে সকলের নিষ্ক্রিয়তার ফলে অন্যান্য আরব ও ইসলামী দেশগুলোয় ইসরায়েলি আগ্রাসনের বিস্তারের আশঙ্কা সম্পর্কে গোষ্ঠীটি সতর্ক করে বিবৃতি দিয়েছে। ইসরায়েলি সরকার তাদের আক্রমণ বন্ধ না করা ও গাজা থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। তেল আবিবের আকাশ ছুঁয়ে আসছে আগুনের বার্তা, যেন প্রাচীন কোনো প্রতিশোধের পুনর্জাগরণ। ইসরায়েলের উপর আকস্মিক হামলা আর সন্দেহের ছায়া ঘনিয়ে আসে। ইরাকি প্রতিরোধ কি আবারও সক্রিয় হয়েছে? গাজার ধ্বংসস্তূপ, ইরানের রক্তগরম উত্তেজনার ভেতর নতুন করে জ্বলে উঠছে মধ্যপ্রাচ্য। একটি ড্রোন ছোড়া হয়েছে পূর্ব দিক থেকে নিঃশব্দে। নিঃশ্বাস ফেলতে না ফেলতেই চলে এসেছে আকাশপথে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী চির সতর্ক, চিরপ্রহরায় বাতাস ছিঁড়ে আকাশে তৈরি করেছে প্রতিরক্ষার লৌহ প্রাচীর। দাবি এসেছে ড্রোনটি তারা ধ্বংস করেছে। কোনো শহরে বাজেনি সাইরেন, তবুও থমকে গিয়েছিল সময়। টাইমস অফ ইসরায়েল জানায়, কোনো শহরে আতঙ্ক ছড়ায়নি, কিন্তু আতঙ্ক তো কখনো শুধু শব্দে আসে না, আসে নিঃশব্দে, অন্তর্গত স্পন্দনে। প্রাথমিক তথ্য বলছে ইউএভি ছোড়া হয়েছে ইয়েমেন থেকে, তবে কিছু বিশেষজ্ঞ বলছেন এর উৎস হতে পারে ইরাক, একসময়ের ঘুমন্ত আগুন যে আবার জেগে উঠেছে। হ্যাঁ, সেই ইরাক যেখান থেকে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধারা 2024 সালের ডিসেম্বরে শেষবারের মতো আঘাত হেনেছিল ইসরায়েলে। তখন গোলান হাইটসে এক হামলায় প্রাণ হারান 2 জন আইডিএফ সেনা। ইসরায়েল কি শঙ্কায় ইরাকি প্রতিরোধ কি সক্রিয় হয়ে উঠেছে? লেবাননের মিডিয়া বলছে হিজবুল্লাহর সাথে সমন্বয় করে এই আক্রমণ স্থগিত ছিল, কিন্তু স্থগিত মানেই তো শেষ নয়। সেই পুরনো ইরাকি মিলিশিয়া যারা একের পর এক চালিয়েছিল আক্রমণাত্মক ড্রোন আবারও কি ফিরে এসেছে? হুমকি ইসরায়েলি সেনাবাহিনী থামিয়ে দিয়েছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে। ইয়েমেনি বিদ্রোহীরা দাবি করে নিয়েছে ঘটনার দায়। চ্যানেল 13 এর খবর অনুযায়ী তারা বলেছে, আমরা তেল আবিবের একটি লক্ষ্যবস্তুর দিকে ইউএভি উৎক্ষেপণ করেছি। ওয়াইনেট নিউজ অন্য এক পর্দা উন্মোচন করে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে হুথিদের প্রভাব কমছে, কিন্তু আফ্রিকায়, বিশেষ করে সোমালিয়ায় তাদের ছায়া দীর্ঘতর হচ্ছে। আল শাবাবের সাথে তাদের বৈঠক, অস্ত্র চাওয়া, প্রশিক্ষণ বিনিময় সবকিছুই এক অদ্ভুত পরিণতির ইঙ্গিত দেয়। গাজায় 18 মার্চ থেকে আবার শুরু হওয়া যুদ্ধের পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইসরায়েলের দিকে, কিন্তু এই আকাশযুদ্ধেও রয়েছে সীমাবদ্ধতা। মার্কিন সেন্টকমের একযোগে বিমান হামলা তাদের মজুদকে ফাঁকা করে দিয়েছে। পশ্চিমা মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি বিদ্রোহীদের হাতে এখন সীমিত উৎক্ষেপক, ক্ষেপণাস্ত্র উৎপাদনও ধীর গতি। প্রতি মাসে মাত্র কয়েকটি। বড়, বিশাল, ওজনদার এই ক্ষেপণাস্ত্রগুলো সহজে লুকানো যায় না, তাড়াতাড়ি মোতায়েন করা যায় না। কখনো তা পড়ে যায় সৌদি আরব বা জর্ডানের মাটিতে, লক্ষ্যচ্যুত, পথভ্রষ্ট। তবুও থেমে নেই তারা। আঘাতের পর আঘাত, কণ্ঠের পর কণ্ঠ গর্জে উঠছে আকাশে। এ এক যুদ্ধ শুধু অস্ত্রের নয়, অস্তিত্বের, প্রত্যাঘাতের নয়, প্রত্যয়ের। ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধুকে ডায়াল করল। বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন পালা। ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকি যে কোনো মুহূর্তে তেহরানকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। তবে তার এই হুমকির সামনে দাঁড়িয়ে ইরান যুক্তরাষ্ট্রের পুরাতন বন্ধুর কাছে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল। সৌদি যুবরাজকে ফোন দিয়ে ইরানের প্রেসিডেন্ট এক অবিস্মরণীয় বার্তা পাঠালেন। একটি শক্তিশালী পদক্ষেপ যা আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। এটি শুধু এক ফোনালাপ নয়, বরং তেহরানের দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন, যেখানে তারা যুক্তরাষ্ট্রের সাথে সংঘর্ষের ক্ষেত্রে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে। ওয়াশিংটনের সাথে উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে ফোন করেছেন। উভয় নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। তারা সেই জটিল প্রশ্নের উত্তর খুঁজেছেন যেখানে বিশ্ব নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন মোড়ে চলে যাচ্ছে। মার্কিন হুমকির উদ্ধৃতি দিয়ে পেজেশকিয়ান বলেছেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।
পেজেশকিয়ান পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে অংশগ্রহণের জন্য প্রস্তুতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ড পূর্বের মতোই সম্পূর্ণরূপে যাচাই বাছাই সাপেক্ষে থাকতে পারে। পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পিছনে ছুটেনি। আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারের কোনো স্থান নেই। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে। ইরানের প্রেসিডেন্ট মুসলিম দেশগুলির মধ্যে ঐক্যেরও আহ্বান জানিয়েছেন। সৌদি যুবরাজ ফোনে মার্কিন ইরান উত্তেজনা নিরসনের জন্য মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন বলে জানা গেছে। পেজেশকিয়ান জানিয়েছেন, আমরা কোনো দেশের সাথে যুদ্ধ চাই না, তবে আত্মরক্ষা করতেও দ্বিধা করব না এবং এই বিষয়ে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা সর্বোচ্চ স্তরে রয়েছে। এই ফোনালাপে সৌদি যুবরাজ জানান, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়লে রিয়াদ তা কখনো মেনে নেবে না এবং আকাশসীমা লঙ্ঘনের মতো ঘটনায় যুক্তরাষ্ট্র সহ যে কারো বিরুদ্ধেই কঠোর অবস্থান নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের আগে ইরানের সঙ্গে সৌদি এই কৌশলগত যোগাযোগ ওয়াশিংটনের জন্য একটি কূটনৈতিক ধাক্কা। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রসঙ্গে বলেন, রিয়াদ আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ও চ্যালেঞ্জ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি ইরানের প্রেসিডেন্টের মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বানকে স্বাগত জানান এবং বলেন, ইরান সৌদি সহযোগিতা জোরদার হলে গোটা অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের উপর হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর মার্কিন প্রেসিডেন্ট তার সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেছেন। বর্তমান পরিস্থিতিতে ইরান আমেরিকার সাথে আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তেহরান বলেছে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলছে। মার্কিন যুদ্ধজাহাজকে অদৃশ্য ইরানি আক্রমণ এড়াতে পেরেছে। তেহরান কি একটি C-17 বিমান জ্যাম করেছে? আকাশে যুদ্ধের দামামা বাজছে। জিপিএস সংকেত জ্যাম করে জাহাজগুলোকে ইরানের জলসীমায় টানার চেষ্টা। হরমুজ প্রণালীকে অন্ধ করা হয়েছে। ইউকেএমটিও জানিয়েছে জাহাজগুলোকে দিক হারিয়ে ফেলেছে। ইউকেএমটিও জানিয়েছে জাহাজগুলো দিক হারিয়ে ফেলেছে। 4 এপ্রিল একটি মার্কিন C-17 সামরিক বিমান ইরানের আকাশসীমার কাছে অস্বাভাবিকভাবে ওড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিমানটির নাম RCH-856। এটি কাতারের আল হুদেইদা ঘাঁটি থেকে উড়ে আসে এবং হঠাৎ পারস্য উপসাগরের আকাশে ঘুরপাক খেতে শুরু করে, যে অঞ্চলটি এখন পরিচিত ডিফেন্ডার ডোম নামে। প্রতিবেদনগুলো বলছে এই বিমানটি সম্ভবত পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়ার সময় জিপিএস হস্তক্ষেপের শিকার হয়েছিল। একই সময়ে ব্রিটেনের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় গুরুতর জিপিএস জ্যামিং হয়েছে। এটি বিশ্বব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ। ইউকেএমটিও জানিয়েছে এই এলাকায় একাধিক জাহাজ একাধিক ঘন্টা ধরে নেভিগেশন সমস্যায় পড়েছিল। নেভিগেশন সিস্টেম কাজ না করায় জাহাজগুলোকে ব্যাকআপ পদ্ধতির উপর নির্ভর করতে হয়েছে বলে সতর্ক করেছে ইউকেএমটিও। উল্লেখযোগ্য বিষয় হলো, ইরানের বিরুদ্ধে অনেক আগে থেকে জিপিএস যুদ্ধ প্রযুক্তি তৈরি ও ব্যবহার করার অভিযোগ রয়েছে। 10 মার্চ আবু মুসা দ্বীপে বসানো ইরানি জিপিএস জ্যামার বিমান এবং জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটায় বলে জানা গেছে। এতে সামরিক ও বেসামরিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই জিপিএস জ্যামিংয়ের ঘটনা ঘটেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মহাসাগরে মার্কিন ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে 6টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম B-2 বোমারু বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপটি নেওয়া হয়েছে নিকটবর্তী শত্রুদের আগ্রাসন ঠেকাতে, যা মূলত ইরানকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এদিকে ইরান বন্দর আব্বাস ও চাবাহারের আশেপাশের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে সতর্ক অবস্থানে রেখেছে বলে জানা গেছে। তেহরান জানিয়েছে, যদি কেউ ইরানের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সাথে সাথেই গুলি চালানো হবে। ইরানের সামরিক সূত্র আরও বলেছে, আরব সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজের ওপর এখন IRGCর রাডার নজর রাখছে। যদি আমেরিকা হামলা করে তাহলে গোটা অঞ্চল আগুনে পুড়ে যাবে। 4 এপ্রিল ইরানের সরকারি টেলিভিশনকে বলেছেন এক IRGC জেনারেল। এই উত্তেজনার পেছনে কারণ হলো ট্রাম্পের সাম্প্রতিক হুমকি। তিনি বলেছেন, যদি ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তাহলে বোমা মারবেন। তিনি আরও বলেছেন, আগের মতোই দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করা হতে পারে, যেগুলো তার প্রথম মেয়াদে ইরানের অর্থনীতিতে চাপে ফেলেছিল।
তবে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা করবেন না। কূটনৈতিক কোনো অগ্রগতির ইঙ্গিত না থাকায় ট্রাম্প ধীরে ধীরে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছেন। পেন্টাগন ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের উপস্থিতি আরও দীর্ঘায়িত করেছে এবং ইউএসএস কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর জন্য রুট পরিবর্তন করেছে। সব মিলিয়ে মনে হচ্ছে ওয়াশিংটন এখন বড় কোনো সংঘর্ষের জন্য নিজেকে প্রস্তুত করছে। আলোচনার নাটক মঞ্চস্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইতিহাসের পাতায় আগুনে অক্ষরে আঁকা হচ্ছে এক নতুন অধ্যায়। ইরানের আইআরজিসি কি হামাসের পরবর্তী বড় অভিযানের কথা প্রকাশ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে পারবে না, ট্রাম্পের প্রতি আইআরজিসির বড় ধরনের সতর্কবার্তা। এ যেন গর্জে ওঠা কোনো অদৃশ্য বাজ, সাহসের সুরে ভরপুর ঘোষণার রণহুঙ্কার। ইরানের এলিট ফোর্স আইআরজিসি আবারও কটাক্ষ ছুঁড়েছে বিশ্বের ক্ষমতাধরদের দিকে। গাজায় চলমান রক্তাক্ত যুদ্ধের মাঝে তারা উপহাস করেছে আমেরিকা ও ইসরায়েলকে। একটা জাতির কণ্ঠ থেকে ভেসে এসেছে অঙ্গীকার, শুধু প্রতিরোধ নয় বরং শেষ রায় দেওয়ার ঘোষণা। আইআরজিসি বলেছে যে প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে, যেন তারা বলে দিচ্ছে শেষ বাঁশি বাজতে চলেছে, এই নাটকের শেষ দৃশ্যের পর্দা নামতে চলেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন সমর্থন ইসরায়েলকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। এই উচ্চারণ যেন বজ্রপাত, আকাশ কাঁপানো, মাটি কাঁপানো। আর তার মাঝে ইরানের বিপ্লবী গার্ড এমনকি আল আকসা মসজিদ মুক্ত করার অভিযানের ইঙ্গিত দিয়েছে। বুক ফাটানো উচ্চারণ, আল আকসা মসজিদের মুক্তি বিশ্বব্যাপী মিডিয়ার শীর্ষ শিরোনামে পরিণত হবে বলেছে আইআরজিসি। এই শব্দ নয় কেবল বাক্য, এ যেন বারুদের ঘ্রাণ, আগুনের ইঙ্গিত। বিবৃতি এসেছে এমন একদিনে যেদিন গত বছর নিহত আইআরজিসি সৈন্যদের প্রথম বার্ষিকী। আইআরজিসি সেনাদের মনে পড়ে যাচ্ছে দামেস্কে সেই রাতের ঘটনা। দামেস্কে ইরানি কনসুলেটে আইডিএফ হামলায় 2 ইরানি কমান্ডার নিহত হন। সেই ক্ষত এখনো চলছে। আর সেই ক্ষত থেকে উচ্চারিত হলো অঙ্গীকার। প্রতিরোধ ফ্রন্ট, বিশেষ করে সাহসী ফিলিস্তিনি যোদ্ধারা যারা এখন ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতির মহান সমর্থন এবং সংহতি উপভোগ করছে, অবশেষে ফিলিস্তিনিদের দখলদারদের লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে। এই ভাষ্যে যেন একটা সময় শেষ হয়ে আসছে, একটা চেতনা তার পালে হাওয়া পাচ্ছে। এই অবস্থার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গাজার অবরুদ্ধ এলাকায় তাদের অভিযান আরও জোরদার করেছে। বাড়তে থাকা সামরিক হামলার কারণে গাজার সাধারণ মানুষকে যুদ্ধের এলাকাগুলো থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির পর নতুন করে ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন আইডিএফের এই অভিযানের লক্ষ্য গাজা উপত্যকাকে ভাগ করা। তিনি আরও দাবি করেছেন এই সামরিক চাপের মাধ্যমে হামাসকে জিম্মিদের ফেরত দিতে বাধ্য করা হবে। নাট্যমঞ্চের নাম মধ্যপ্রাচ্য। বর্ণময় পটভূমিতে এবার যুক্তরাষ্ট্র অস্ত্র ভর্তি আকাশে ঝড় তুলে পা ফেলেছে ইয়েমেনের জমিনে। কিন্তু হায়, আগুন ছুঁড়ে আর ধ্বংস ডেকে এনেও নিয়ন্ত্রণ আনতে পারেনি ইয়েমেনি বিদ্রোহীদের। সীমিত সাফল্য এ যেন পেন্টাগনের ঠোঁট থেকে বেরোনো পরাজয়ের কবিতা। স্বীকার করেছে তারাই যারা শক্তির প্রতীক, যারা যুদ্ধ জয়ের স্থপতি। বিস্ময়ে ছেয়ে গেছে সংবাদপত্রের পাতা। বিস্ফোরণ আর গোলাবর্ষণে ঝাঁপিয়ে পড়লেও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ভূগর্ভস্থ দুর্গ ভেদ করা যায়নি, যেন রণক্ষেত্রে এক অভেদ্য কবচ। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে অবিরাম হামলার মাধ্যমে ইয়েমেনি বিদ্রোহীদের ধ্বংস করা হয়েছে, কিন্তু পেন্টাগন এবং সামরিক কর্মকর্তারা ব্যক্তিগতভাবে কংগ্রেসকে তা বলছেন না। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং লঞ্চারের বিশাল মূলত ভূগর্ভস্থ অস্ত্রাগার ধ্বংস করার ক্ষেত্রে সীমিত সাফল্য পাওয়া গেছে বলে জানা গেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে পেন্টাগনের কর্মকর্তারা ক্লোজড ব্রিফিংয়ে এটি স্বীকার করেছেন। প্রতিরক্ষা বিভাগ প্রকাশ্যে যা বর্ণনা করেছে তার চেয়ে অনেক বড় বলে জানা গেছে। কিন্তু ইয়েমেনি বিদ্রোহীরা যোদ্ধারা তাদের অনেক বাংকার এবং অন্যান্য লক্ষ্যবস্তু স্থানকে শক্তিশালী করেছে। এটি লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ব্যাহত করার আমেরিকার ক্ষমতাকে হতাশ করেছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চেয়েছিল এই হামলার মাধ্যমে হুথিদের নেতৃত্বকে বিচ্ছিন্ন করে দিতে, তাদের যোগাযোগ ভেঙে দিয়ে প্রতিক্রিয়ার ক্ষমতা হ্রাস করতে। প্রথম ধাপে কিছুটা সফলতা এলেও পরবর্তী ধাপগুলোতে চিত্র ভিন্ন। 3 সপ্তাহেই যুক্তরাষ্ট্র খরচ করেছে প্রায় $200 মিলিয়ন অস্ত্রশস্ত্র। এই হিসাবের বাইরেও রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, অতিরিক্ত B-2 বোমারু বিমান, F-15 যুদ্ধ বিমান এবং প্যাট্রিয়ট থার্ড সিস্টেমের মোতায়েন। একজন মার্কিন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে মোট খরচ $1 বিলিয়ন বেশি হতে পারে। তিনি বলেন, পেন্টাগনকে শীঘ্রই কংগ্রেসের কাছ থেকে সম্পূরক তহবিলের অনুরোধ করতে হতে পারে। পেন্টাগনের কিছু আকস্মিক পরিকল্পনাকারী সামগ্রিক নৌবাহিনীর অস্ত্রশস্ত্রের মজুদ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে। চীনের তাইওয়ান আক্রমণের প্রচেষ্টা ঠেকাতে যে কোনো পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে। অপারেশন রাফ রাইডার নামে মার্কিন হামলা সম্ভবত 6 মাস ধরে চলতে পারে। প্রচারণার প্রাথমিক পর্যায়ে বিমান হামলা তাদের লক্ষ্য ছাড়িয়ে গেছে। ইয়েমেনি বিদ্রোহীদের সিনিয়র নেতাদের যোগাযোগের ক্ষমতা ব্যাহত করেছে, মুষ্টিমেয় অকার্যকর পাল্টা হামলার প্রতি গোষ্ঠীর প্রতিক্রিয়া সীমিত করেছে। আমরা সঠিক পথে আছি। অপারেশন রাফ রাইডার নামের মতোই খরস্রোতা, দুরন্ত এবং বিপজ্জনক, কিন্তু তারপরও ইয়েমেনি বিদ্রোহীদের বাংকার, সুরক্ষা কেন্দ্র এবং গোপন লঞ্চিং সাইটগুলো আরও শক্তভাবে গড়ে তোলা হয়েছে। যুদ্ধের কৌশলে অভ্যস্ত এই যোদ্ধারা যেন প্রত্যেকে বোমার নিচে মাথা নত না করে বরং ঘুরে দাঁড়ায় আরও দৃঢ়ভাবে। মধ্যপ্রাচ্যের রণমঞ্চে বাজছে প্রতিরোধের ঢাক। লোহিত সাগরের আকাশে গর্জন তুলছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র। সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের রণতরী যখন এগিয়ে আসে গর্জন তুলে, ইয়েমেন বলে, আমরাও আছি। যুদ্ধের সূর্যাস্তে যখন অনেকে নত হয়ে পড়ে, ইয়েমেনি বিদ্রোহীদের পতাকা তখনও উড়ে, অদম্য, অদ্বিতীয়, অবিচল। একদিকে বিশ্বের শ্রেষ্ঠ রণযন্ত্র, অন্যদিকে বিশ্বাস আর প্রতিজ্ঞার অনল। ইয়েমেনি বিদ্রোহীদের যেন বজ্রকণ্ঠে ঘোষণা করছে, আমরাও আঘাত করতে জানি, আমরা রুখে দাঁড়াতে জানি, আমরা হার মানতে জানি না। ইয়েমেনের আনসার আল্লাহ দলের নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি জোর দিয়ে বলেছেন, মার্কিন হামলার পরও ইয়েমেন তার কোনো সামরিক শক্তি হারায়নি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে একটি সমন্বিত হামলা চালিয়েছে। এই হামলায় নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট ও ড্রোন ইউনিট একসাথে কাজ করেছে। এই আক্রমণে মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে সরাসরি সংঘর্ষের কথাও জানানো হয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই অভিযানে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এটা ছিল 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো সংঘর্ষ। তিনি বলেন, এই সংঘর্ষ কয়েক ঘন্টা ধরে চলেছিল এবং শত্রুরা আমাদের দেশের বিরুদ্ধে যে 2টি বিমান হামলা চালানোর পরিকল্পনা করছিল, আমরা তা সফলভাবে ঠেকিয়ে দিয়েছি। সারি এই হামলাকে একটি গুণগত এবং যৌথ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন, যা লোহিত সাগরের উত্তরে USS ট্রুম্যান ও তার সহযোগী যুদ্ধ জাহাজকে আঘাত করেছে। তিনি বলেন, অভিযান সফল হয়েছে এবং ইয়েমেনি বাহিনী আরও যে কোনো উত্তেজনার জন্য প্রস্তুত। সারি ঘোষণা করেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আমেরিকার আগ্রাসনের মুখোমুখি হচ্ছে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। শত্রুরা খুব শিগগির বুঝবে যে ইয়েমেনের এই মহৎ জাতিকে ভেঙে ফেলা যাবে না, তাদের আত্মসমর্পণ করানো যাবে না। আমরা কখনোই নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে সরে আসব না, ফল যাই হোক না কেন। ইয়েমেনি বাহিনী তাদের অভিযানের মধ্যে সব মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করার ঘোষণা দিয়েছে। আনসার আল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি এই অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেন, শত্রুরা পূর্ণ মার্কিন সমর্থন নিয়ে ফিলিস্তিনিদের পুরোপুরি নিশ্চিহ্ন করতে চাচ্ছে। আল হুথি বিশ্ব জুড়ে মানুষকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে অবস্থানরতদের গাজার উপর চালানো বর্বরতার বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গাজায় যা ঘটছে তা যেন আমাদের চোখে স্বাভাবিক দৃশ্য হয়ে না যায়। এরকম ঘটনার সময় আরবদের নীরব থাকা মানে হচ্ছে সব নৈতিক, আইনগত এবং মানবিক নীতিকে অবমাননা করা। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনের ওপর মার্কিন হামলা বৃহত্তর এক আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়েছে।
এই আগ্রাসন আসলে ইসরায়েলের বিরুদ্ধে চলা যুদ্ধেরই অংশ। আমেরিকা চায় পুরো অঞ্চল ইসরায়েলের অধীনে চলে যাক। আল আকসা ফ্লাড অভিযান শুরু করার পর থেকে ইয়েমেনি বাহিনী 17টি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জন্য এ এক অভূতপূর্ব সাফল্য। আলোচনার নাটক মঞ্চস্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইতিহাসের পাতায় আগুনে অক্ষরে আঁকা হচ্ছে এক নতুন অধ্যায়। ইরানের IRGC কি হামাসের পরবর্তী বড় অভিযানের কথা প্রকাশ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে পারবে না, ট্রাম্পের প্রতি IRGCর বড় ধরনের সতর্কবার্তা। এ যেন গর্জে ওঠা কোনো অদৃশ্য বাজ, সাহসের সুরে ভরপুর ঘোষণার রণহুঙ্কার। ইরানের এলিট ফোর্স IRGC আবারও কটাক্ষ ছুঁড়েছে বিশ্বের ক্ষমতাধরদের দিকে। গাজায় চলমান রক্তাক্ত যুদ্ধের মাঝে তারা উপহাস করেছে আমেরিকা ও ইসরায়েলকে। একটা জাতির কণ্ঠ থেকে ভেসে এসেছে অঙ্গীকার, শুধু প্রতিরোধ নয় বরং শেষ রায় দেওয়ার ঘোষণা। IRGC বলেছে যে প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে, যেন তারা বলে দিচ্ছে শেষ বাঁশি বাজতে চলেছে, এই নাটকের শেষ দৃশ্যের পর্দা নামতে চলেছে। IRGCর বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন সমর্থন ইসরায়েলকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। এই উচ্চারণ যেন বজ্রপাত, আকাশ কাঁপানো, মাটি কাঁপানো। আর তার মাঝে ইরানের বিপ্লবী গার্ড এমনকি আল আকসা মসজিদ মুক্ত করার অভিযানের ইঙ্গিত দিয়েছে। বুক ফাটানো উচ্চারণ, আল আকসা মসজিদের মুক্তি বিশ্বব্যাপী মিডিয়ার শীর্ষ শিরোনামে পরিণত হবে বলেছে IRGC। এই শব্দ নয় কেবল বাক্য, এ যেন বারুদের ঘ্রাণ, আগুনের ইঙ্গিত। বিবৃতি এসেছে এমন এক দিনে যেদিন গত বছর নিহত IRGC সৈন্যদের প্রথম বার্ষিকী। IRGC সেনাদের মনে পড়ে যাচ্ছে দামেস্কে সেই রাতের ঘটনা। দামেস্কে ইরানি কনসুলেটে IDF হামলায় 2 ইরানি কমান্ডার নিহত হন। সেই ক্ষত এখনো জ্বলছে। আর সেই ক্ষত থেকে উচ্চারিত হলো অঙ্গীকার। প্রতিরোধ ফ্রন্ট, বিশেষ করে সাহসী ফিলিস্তিনি যোদ্ধারা যারা এখন ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতির মহান সমর্থন এবং সংহতি উপভোগ করছে, অবশেষে ফিলিস্তিনিদের দখলদারদের লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে। এই ভাষ্যে যেন একটা সময় শেষ হয়ে আসছে, একটা চেতনা তার পালে হাওয়া পাচ্ছে। এই অবস্থার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী IDF গাজার অবরুদ্ধ এলাকায় তাদের অভিযান আরও জোরদার করেছে। বাড়তে থাকা সামরিক হামলার কারণে গাজার সাধারণ মানুষকে যুদ্ধের এলাকাগুলো থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির পর নতুন করে ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন IDF-এর এই অভিযানের লক্ষ্য গাজা উপত্যকাকে ভাগ করা। তিনি আরও দাবি করেছেন এই সামরিক চাপের মাধ্যমে হামাসকে জিম্মিদের ফেরত দিতে বাধ্য করা হবে। ভূরাজনীতির ময়দানে বাজল আরও এক উত্তেজনার বাঁশি। এক পাশে দাঁড়িয়ে অতীতের পরমাণু চুক্তির ভগ্ন স্তূপ, অন্য পাশে এক স্বঘোষিত কাণ্ডারির প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্প, যিনি কখনো আলোচনার হাত বাড়ান তো কখনো হুমকিতে জর্জরিত করেন। যিনি নিজেই একদিন চুক্তি ভেঙে দেন, আজ আবার আলোচনার জন্য তৃষিত কণ্ঠে আহ্বান জানান। দিন কয়েক আগে সম্ভবত মেঘ গর্জে ওঠার এক পূর্বাভাস হিসেবে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের ওপর বোমা ফেলব। এ যেন এক রাজনৈতিক গোললাইন থেকে ছোঁড়া সরাসরি শট, যেখানে লক্ষ্য তেহরান আর কৌশল অপূর্ব দ্বিচারিতা। কিন্তু হঠাৎ করেই সেই ঝড়ো ভাষণের মধ্যেই এক শীতল স্রোত। তিনি বলেন, আমি মনে করি আমাদের মধ্যে সরাসরি আলোচনা হলে ভালো হয়। হ্যাঁ, আলোচনার প্রস্তাব, তবে সেটিও শর্ত সাপেক্ষ। ট্রাম্প এবার সময়সীমা বেঁধে দেয় মাত্র 2 মাস, যেন একজন রেফারি সময় গুনছেন অতিরিক্ত মিনিটে। চুক্তি না হলে তিনি বলছেন খেলাটা হবে বোমা বনাম ক্ষেপণাস্ত্র। চলতি মাসের গোড়ায় হোয়াইট হাউস থেকে সরাসরি চিঠি যায় আয়াতুল্লাহ আলী খামেনির টেবিলে। চিঠি নয়, যেন এক ট্যাকল। তেহরানের সরকার জানিয়ে দেয় ওয়াশিংটন তাদের অবস্থান না বদলালে কোনো আলোচনা সম্ভব নয়। সেই জবাবের প্রেক্ষিতে ট্রাম্প আরও একবার লাল কার্ডের হুমকি উঁচিয়ে বলেন, চুক্তি না হলে বোমা ফেলব।
এই হুমকির বিপরীতে খামেনি জানিয়ে দেন, একটি বোমা ফেললে পরিণতি হবে ভয়ঙ্কর। এ যেন মাঠে দুই ক্যাপ্টেন মুখোমুখি, যার কেউই পিছু হটতে নারাজ। সূত্র বলছে, ইরান ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে। খেলার নিয়ম নয়, এখন যুদ্ধের নিয়মে প্রস্তুতি চলছে। আর সেই উত্তপ্ত আবহে ট্রাম্প আবার আলোচনার টেবিলেই ডাক দেন। কিন্তু ভুললে চলবে না, তিনিই একদিন চুক্তি ভেঙেছিলেন। 2015 সালে ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত হয়েছিল জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, JCPOA। 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের প্রতিশ্রুতি। ইরান বলেছিল, আমরা পরমাণু অস্ত্র নয়, শান্তির পথ খুঁজি। তবে ট্রাম্পের মতে এই চুক্তি ছিল এক ভুল পদক্ষেপ। তিনি বলেছিলেন, এটা ছিল ইরানের জন্য লাভজনক, আমেরিকার নয়। তাই চুক্তি বাতিল করে তিনি যেন পুরনো ম্যাচের ফল বাতিল করলেন। আজ আবার সেই চুক্তির ছায়াতলে ফিরতে যাচ্ছেন, তবে তার পথে বেছানো বোমা আর সময়সীমার অঙ্ক। বিশ্ব আবার দাঁড়িয়ে আছে এক অনিশ্চয়তার গোলপোস্টে। ইরান চুপ, কিন্তু তাদের শিরদাঁড়া সোজা। এই ম্যাচে রেফারি নেই, নিয়ম ভঙ্গ হয় প্রতিনিয়ত। এখানে কূটনীতি ও যুদ্ধ হাত ধরাধরি করে হাঁটে। এক চুক্তির লড়াই পরিণত হতে পারে অস্ত্রের গর্জনে। এটাই এখনকার খেলা, যেখানে বাঁচা মরার গল্প লেখা হয় কথার মধ্যে। আর শেষ বাঁশির আগে কেউই জানে না কে জিতবে এই নিউক্লিয়ার ডার্বি।